হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমি পদ্মজা, পর্ব ৩৫। বাসন্তী গাঢ় করে ঠোঁটে লিপস্টিক দিচ্ছে। প্রেমাপ্রান্ত বেশ আগ্রহ নিয়ে দেখছে। তারা দুজন বাসন্তীকে মেনে নিয়েছে। বাসন্তীর কথাবার্তা চালচলন আলাদা, যা ছোট দুটো মনকে আনন্দ দেয়। আগ্রহ ভরে বাসন্তীর কথা শুনে তারা। লিপস্টিক লাগানো শেষ হলে বাসন্তী প্রেমাকে বলল, তুমি লাগাইবা? প্রেমা হেসে মাথা নাড়ায়। বাসন্তীর আরও কাছে ঘেঁষে বসে। বাসন্তী প্রেমার ঠোঁটে টকটকে লাল লিপস্টিক গাঢ় করে ঘষে দিল। এরপর প্রান্তকে বলল, তুমিও লাগাইবা আব্বা? জি, বলল প্রান্ত। প্রেমাকে লিপস্টিকে সুন্দর লাগছে, তাই তারও ইচ্ছে হচ্ছে। বাসন্তী প্রান্তর ঠোঁটে লিপস্টিক দেওয়ার জন্য উবু হন। পূর্ণা বেশ অনেকক্ষণ ধরে এসব নাটক দেখছে। এই মহিলাকে সে একটুও সহ্য করতে পারে না। একে তো সৎমা, বাপের আরেক বউ, তার উপরে এই বয়সে এসে এত সাজগোজ করে। প্রান্তকে লিপস্টিক দিচ্ছে দেখে তার গা পিত্তি জ্বলে উঠল। ঘর থেকে দপদপ করে পা ফেলে ছুটে আসে। প্রান্তকে টেনে দাঁড় করিয়ে বলল, হিজলা সাজার ইচ্ছে হয়েছে নাকি তোর? কতবার বলেছি এই বজ্জাত মহিলার সাথে না ঘেঁষতে। বাসন্তী ভয় পান পূর্ণাকে। মেয়েটা খিটখিটে বদমেজাজি। হেমলতা বলেছেন, সেদিনের দুর্ঘটনার পর থেকে পূর্ণা এমন হয়ে গেছে। হুটহাট রেগে যায়, কথা শুনে না। পদ্মজা যাওয়ার পর থেকে আরও বিগড়ে গেছে। এজন্য যথাসম্ভব পূর্ণাকে এড়িয়ে চলেন। তবুও সে আক্রমণ করে বসে। গত 2 সপ্তাহে মেয়েটা অতিষ্ঠ করে তুলেছে জীবন। তিনি কাটা কাটা গলায় পূর্ণাকে বলেন, এই শিক্ষা পাইছো তুমি? গুরুজনদের সাথে এমনি কথা কও? আপনি চুপ থাকেন, খারাপ মহিলা। বুড়া হয়ে গেছে, এখনও রং ঢং করে। পূর্ণার কথা মাটিতে পড়ার আগে তীব্র থাপ্পড়ে সে মাটিতে উল্টে পড়ল। চোখের দৃষ্টি গরম করে ফিরে তাকায় সে, দেখার জন্য কে মেরেছে তাকে। দেখলো হেমলতা। হেমলতা অগ্নি চোখে তাকিয়ে আছেন, যেন চোখের দৃষ্টিতে পূর্ণাকে পুড়িয়ে ফেলবেন। পূর্ণার চোখ শিথিল হয়ে আসে। সে চোখ সরিয়ে নেয়। হেমলতা বলেন, নিজেকে সংশোধন করো, এখনও সময় আছে। পূর্ণা নতজানু অবস্থায় বলল, আমি এই মহিলাকে সহ্য করতে পারি না আম্মা। করতে হবে, ওনার অধিকার আছে এই বাড়িতে। আমি খুন করবো এই মহিলাকে। পূর্ণার রাগে শরীর কাঁপছে। পূর্ণার অবস্থা দেখে হেমলতার দৃষ্টি থমকে গেল। পূর্ণা কেন এমন হলো? তিনি কি এক মেয়ের শূন্যতার শোক কাটাতে গিয়ে আরেক মেয়েকে সময় দিচ্ছেন না? বুঝিয়ে শুনে পূর্ণাকে আগের মতো করতে হবে। তিনি কণ্ঠ খাদে নামানোর চেষ্টা করেন, কিন্তু এরপর পূর্ণা যা বলল তিনি রাগ নিয়ন্ত্রণ করতে পারলেন না। পূর্ণা বাসন্তীকে উদ্দেশ্য করে বলল, ব্যবসার মেয়ে ব্যবসায়ী হয়, আর ব্যবসার সাথে এক বাড়িতে থাকতে আমার ঘৃণা হয়। হেমলতা ছুটে যান বাইরে। বাঁশের কঞ্চি নিয়ে ফিরে আসেন। বাসন্তী দ্রুত এগিয়ে আগলে ধরেন পূর্ণাকে। হেমলতাকে অনুরোধ করেন, এত বড় ছেলেটারে মাইরো না, ছোট মানুষ। আপা সরেন আপনি, ও খুব বেড়ে গেছে। বাসন্তীর স্পর্শ পূর্ণার ভালো লাগছে না। সে ঠেলে সরিয়ে দেয়। সঙ্গে সঙ্গে হেমলতা বাঁশের কঞ্চি দিয়ে পূর্ণার পিঠে বাড়ি মারলেন। পূর্ণা আর্তনাদ করে শুয়ে পড়ে। হেমলতা আবার মারার জন্য প্রস্তুত হন। বাসন্তী পূর্ণাকে আগলে বসেন, অনুরোধ করেন, যুবতী সেরিডারে এমনি মারতে নাই, আর মাইরো না। প্রেমাপ্রান্ত ভয়ে গুটিয়ে গেছে। হেমলতার চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। তিনি বাঁশের কঞ্চি ফেলে লাহারি ঘরের দিকে যান। বারান্দায় বসে দীর্ঘ শ্বাস ফেলেন। মনে মনে মোর্শেদের উপর ভীষণভাবে ক্ষেপে যান। মোর্শেদ চিৎকার করে করে বাসন্তী সম্পর্কে সব বলেছে বলেই তো পূর্ণা জেনেছে, আর তাই এখন পূর্ণা কারো অতীত নিয়ে আঘাত করার সুযোগ পাচ্ছে। মোড়ল বাড়ির ছোট সংসারটা কেমন উলটপালট হয়ে গেছে। হেমলতা আকাশের দিকে তাকিয়ে হাঁ করে নিঃশ্বাস নেন। সব কষ্ট যন্ত্রণা যদি উড়ে যেত, সব যদি আগের মতো হয়ে যেত। সব কঠিন মানুষরাই কি জীবনের এক অংশে এসে এমন দুর্বল হয়ে পড়ে, কোনো দিশা খুঁজে পায় না? আমির বিছানায় বসে উপন্যাসের বই পড়ছে। 6 দিন পর পদ্মজার মেট্রিকের ফলাফল। এরপরে ঢাকার উদ্দেশ্যে যাত্রা হবে। যদিও ফরিনা বেগম রাজি নন, কিন্তু আমির মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ, সে পদ্মজাকে রাজধানীতে নিবে। পদ্মজার কথা মনে হতে আমির বই রেখে গোসলখানার দরজার দিকে তাকালো। তার ঘরের সাথে আগে গোসলখানা ছিল না, পদ্মজার জন্য করা হয়েছে। সে বই রেখে সেদিকে যাওয়ার জন্য পা বাড়ালো। তখনই পদ্মজা চিৎকার করে উঠল। তাই দ্রুত দৌড়ে গেল। দরজা ঠেলে ভিতরে ঢুকলো। পদ্মজা শাড়ি দিয়ে শরীর ঢেকে রেখেছে, কিছুটা কাঁপছে। আমির দ্রুত কাছে এসে বলল, কী হয়েছে? ওখানে ওখানে কে ছিল? আমাকে দেখছিল। পদ্মজার ইঙ্গিত অনুসরণ করে আমির সেদিকে তাকালো। গোসলখানার ডান দেয়ালের একটা ইট সরানো। সকালে তো সরানো ছিল না। পদ্মজা কাঁদতে থাকলো। কাপড় পাল্টাতে গিয়েও হঠাৎ চোখে পড়ে দেয়ালে। তখনই দুটো চোখ দেখতে পায় সে তাকাতেই চোখ দুটো দ্রুত সরে যায়। পদ্মজার পিল চমকে ওঠে। আমি পদ্মজার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, শুকনো কাপড় পরে আসো, কেঁদো না।
কথা শেষ করেই সে বেরিয়ে যায়। যাওয়ার তাড়া দেখে মনে হলো অজ্ঞাত আগন্তুককে আমির চিনে। পদ্মজা দ্রুত কাপড় পরে নিল। এরপর আমিরকে খুঁজতে থাকলো। আমির সোজা রিদওয়ানের ঘরে যায়। রিদওয়ান পানি পান করছে। আমির গিয়ে রিদওয়ানের বুকের শার্ট খামছে ধরে, চিৎকার করে বলল, তোকে সাবধান করেছিলাম, দ্বিতীয় সুযোগ দিয়েছিলাম, শার্ট ছাড়বো না। কি করবি তুই? আমার বউয়ের দিকে কোনো জোর দিবার আমি তোকে ছেড়ে দিব? প্রমাণ আছে তোর কাছে? কুত্তার বাচ্চা, প্রমাণ লাগবে? আমি জানি না। আমির, মুখ সামলা, গালাগালি করবি না। করব। কি করবি তুই? আবার বলছি শার্ট ছাড়। আমির ঘুষি মেরে রিদওয়ানের নাকে। রিদওয়ান টালমাতালে সামলাতে না পেরে পালঙ্কের উপর হুমড়ি খেয়ে পড়ে। চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির সবাই রিদওয়ানের ঘরে ছুটে আসে। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমি পদ্মজা, পর্ব 36। পদ্মজা ঘরের চৌকাটে পা দিল মাত্র, আমির রিদওয়ানকে টেনে হিঁচড়ে তুলে বলল, তোকে না করেছিলাম, বারবার না করেছি, তবু শুনলি না। রিদওয়ান শক্ত হাতে আমিরকে ধাক্কা মেরে ছুঁড়ে ফেলে দেয় দূরে। আমির আলমারির সাথে ধাক্কা খেয়ে আরও হিংস্র হয়ে ওঠে। রিদওয়ানের দিকে তেড়ে আসে। নূরজাহান দৌড়ে এসে পথ রোধ করে দাঁড়ান। চিৎকার করে বলেন, কি হয়েছে তোদের? তোরা এমন কেন করতেছিস? দাদু সরে যাও। গালি মেরে বলল, আমি ওকে মেরেই ফেলবো। তুই কি ভালো মানুষের বাচ্চা? তেজ নিয়ে বলল রিদওয়ান। আমির নূরজাহানকে ডিঙিয়ে রিদওয়ানকে আঘাত করতে প্রস্তুত হলো। তখন মজিদ হাওলাদারের কর্কশ কণ্ঠ ভেসে আসে, যে যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো। আমির মজিদ হাওলাদারকে এক নজর দেখে শান্ত হওয়ার চেষ্টা করলো, পরেই জ্বলে উঠে বলল, আব্বা, আপনি জানেন না ও কি করছে? পদ্মজা গোসল করছিল, ও লুকিয়ে লুকিয়ে দেখছিল। আমিরের কণ্ঠ থেকে যেন অগ্নি ঝরছে। ফরিনা, আমিনা, রানীসহ হাওলাদার বাড়িতে কাজ করা দুজন মহিলা ছিছি করে উঠল। রিদওয়ান সাবধানে প্রশ্ন করলো, তোর কাছে কি প্রমাণ আছে? প্রমাণ লাগবে? আমি জানি এটা তুই ছিলে। বিয়ের রাতও তুই পদ্মজার কাছে গিয়েছিলে। অপবাদ দিবি না। তুই ভালো করেই জানিস আমি অপবাদ দিচ্ছি না। তুমি কি করে শতভাগ নিশ্চিত হতে পারছো ছেলেটা রিদওয়ান ছিল? পদ্মজা দেখেছে নাকি তুমি? বললেন মজিদ। আব্বা, কেউ দেখেনি, কিন্তু আমি নিশ্চিত ওই চরিত্রহীনাটা ঋতু, কারণ আমার আগে থেকেও পদ্মজাকে ও পছন্দ করতো। পদ্মজা বিস্ময়ে তাকালো। কি হচ্ছে? কী সব শুনছে? ফরিনা দুঠোঁট হাঁ হয়ে গেল, মুখে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকেন। আমিনা বললেন, আপা, আমি আগেই কইছিলাম এই সেরি বিনাশিনী, এই সেরির রূপ আগুনের লাগান, এই সেরির জন্য এখন বাড়ির স্যারাদের বেজাল হইতাছে। আমির আমিনার কথা শুনেও না শোনার ভান করলো। মজিদকে বলল, আব্বা, আপনি আর বিচার করবেন না, আমি ওরে মেরে ফেলবো। আর আম্মা, এরপরও বলবা এই বাড়িতে রেখে যেতে পদ্মজাকে? আমাকে তো ফিরতে হবে ঢাকা। পদ্মজাকে রেখে আমি কিছুতেই যাব না, মনে রেখো। আব্বা, তুমিও কথাটা মনে রেখো। আমি তোমার ব্যবসায় আর নেই যদি পদ্মজা আমার সাথে ঢাকা না যায়। তুমি যেভাবে যাবা তোমার বউ সেখানেই যাবে। বউ রেখে যাবা কেন? আর রিদওয়ান, তুমি আমার সাথে আসো, তোমার সাথে আমার বোঝাপড়া আছে। মজিদ হাওলাদার বেরিয়ে যান। আমির পদ্মজার হাত ধরে পদ্মজাকে বলল, আর কখনো এমন পরিস্থিতিতে পড়তে হবে না। খুশিতে পদ্মজার চোখের তারায় অশ্রু জলজল করে ওঠে। সে আমিরকে এক হাতে শক্ত করে ধরে বোঝায়, আমি আপনাকে ভালোবাসি, বিশ্বাস করি। সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত। এমন সময় হাওলাদার বাড়ির রাতের রান্না করা হয়। মগা এক ব্যাগ মাছ নিয়ে গেছে। লতিফা মাছ কাটছে। লতিফা এই বাড়ির কাজের মেয়ে, সবাই ছোট করে লতু ডাকে। ফরিনা ভাত বসিয়েছেন আর অনবরত বলে চলেছেন, আমি এই বাড়ির বড় বান্দি, দাসী আমি। বাবুর বাপ দাসী পুষে রাখছে, দাসী পালে, সারাদিন কাম করি, অন্যেরা হাওয়া লাগায় ঘুরে। মরণ হয় না আমার, মরণই আমার একমাত্র শান্তি। পদ্মজা গুনগুন করে গান গাচ্ছে আর রান্নাঘরের আশেপাশে ঘুরছে। ফরিনা সব কথায় তার কানে আসছে, তার গায়ে লাগছে না, বরং হাসি পাচ্ছে। সে বহুবার রান্নাঘরে গিয়েছে কাজ করার জন্য। ফরিনা তাড়িয়ে দিয়েছেন, কাজ করতে হবে না বলেছেন, আর এখন বলছেন কেউ সাহায্য করে না। পদ্মজা পা টিপে টিপে রান্নাঘরে ঢুকলো, বলল, আম্মা, আমি সাহায্য করি? এই সেরি, তুমি এত বেয়াদব কেরে? কতবার কইছি তোমার সাহায্য করতে হইব না। না মানে আপনি বলছেন কেউ সাহায্য করে না? তোমারে তো বলি নাই, তোমার গায়ে লাগে কেন? মেজে ঝাড়ু দিয়ে দেই? তোমারে কইছি আমি, তুমি যাও এন থেকে, যাও কইতাছি। পদ্মজা বেরিয়ে আসে। বাসায় লাবণ্য নেই, আমিন নেই। কার কাছে যাবে? রানী আছে। রানীর কথা মনে পড়তে পদ্মজা রানীর ঘরের দিকে এগোলো। যাওয়ার পথে সন্ধ্যার আজান ভেসে আসে কানে, তাই আর সেদিকে এগোলো না, নিজের ঘরের দিকে হেঁটে গেল। নামাজ পড়তে হবে। নামাজ পড়ে ইয়াসিন সূরা একবার পাঠ করলো। এরপর জানালা লাগাতে গিয়ে রানীকে দেখতে পেল, সেদিনের মতো জঙ্গলের ভেতর ঢুকছে। আর কিছু মুহূর্ত পার হলে চারদিকে রাতের গাঢ় অন্ধকার তলিয়ে যাবে। এমন সময় কি করছে
এখানে এত সাহসী কী করে হয়? পদ্মজা হুড়মুড়ি খেয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আজ সে এর শেষ দেখেই ছাড়বে। লাবণ্য সবেমাত্র সদর ঘরে ঢুকেছে। পদ্মজাকে তাড়াহুড়া করে কোথাও যেতে দেখতে বলল, কী রে, কই যাস? পদ্মজা চমকে উঠল। এরপর বলল, এই তো এখানেই। কই ছিলি? আচ্ছা, পরে কথা হবে, এখন আমি আসি। লাবণ্য ঠোঁট উল্টে পদ্মজার যাওয়ার পানে তাকিয়ে থাকে। এরপর মনে মনে ভেবে নিল, দুতলা থেকে হয়তো দেখেছে দা ভাই আসছে, তাই এগিয়ে আনতে যাচ্ছে। সে নিজ ঘরে এগিয়ে গেল। পদ্মজা কখনো বাড়ির পিছনের দিকে যায়নি, এই প্রথম যাচ্ছে। বাড়ির ডান পাশে বিশাল পুকুর, কালো জল, অথচ বাড়ির সামনের পুকুরের জল স্বচ্ছ। 2 মিনিট লাগে শাকসবজির ক্ষেত পার হতে। বাড়ির পিছনে এরকম শাকসবজির বাগান আছে সে জানতো না। এরপর পৌঁছালো জঙ্গলের সামনে। সেখান থেকে অন্দরমহলের দিকে তাকালো। ওই তো তাদের ঘরে জানলা দেখা যাচ্ছে, আরেকটা জানালাও দেখা যাচ্ছে। পদ্মজা কপাল কুঁচকে খেয়াল করলো, সেই জানালার গ্রিল ধরে কেউ তাকিয়ে আছে। পদ্মজা ঠাউর করার চেষ্টা করলো এটা কার ঘর। মনে হতে বেশি সময় লাগলো না, এটা রুম্পা ভাবির ঘর। তবে কি তিনিই তাকিয়ে আছেন? পদ্মজা আবার তাকালো। রুম্পা জানালার পর্দা সরিয়ে হাত নাড়ায়। পদ্মজা মৃদু হেসে বলছে। দূর থেকে রুম্পার মুখটা দেখে মনে হচ্ছে সে কিছু বলতে চায় পদ্মজাকে, তার ভেতর লুকানো কোনো রহস্যময় গল্প আছে। ভাবি, এই নিয়ে কী করেন রাইতের বেলা? ভূমিকম্পে ভূমি যেভাবে কেঁপে উঠে, পদ্মজা ঠিক সেভাবেই কেঁপে উঠল। তাকিয়ে দেখল মদনকে, সে জঙ্গলের ভেতর থেকেই আসছে। পদ্মজা আমতামতা করে বলল, হাঁটতে আসছিলাম এই রাইতের বেলা, বিকাল থেকে, এখন ফিরে যাচ্ছিলাম। চলেন একসাথে যাই, জায়গাটা ভালো না ভাবি? আপনি হয়েছেন সুন্দরী মানুষ, জিনভূতের আসর পর্ব, আপনি যান, আমি আসছি। আর কি করবেন এইখানে? পদ্মজা জঙ্গলের দিকে তাকালো। অদ্ভুত এক অনুভূতি হয়। সব জঙ্গল অযত্নে বেড়ে উঠল, এই জঙ্গল যেন যত্নে বেড়ে ওঠা। সে অন্ধকারে খোঁজার চেষ্টা করলো, রানীকে পেল না। এদিকে মদনের সাথে না গেলেও সে বাড়িতে যদি বলে দেয় তাহলে অনেকের প্রশ্নের সম্মুখীন হতে হবে, আর একটার পর একটা মিথ্যে বলতে হবে। পদ্মজা মনে মনে পরিকল্পনা করে মদনের সাথে বাড়ি অবধি গিয়ে আবার চলে আসবে।